যাওয়ার পরে মানে কি বলবো শুটিং এ যখনই শুটিং শুরু হয়েছে যখনই একটা শট শুরু হয়েছে ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি। হ্যাঁ, প্রথম ভেবেছি যে হয়তোবা আমি পারছি না বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না, আমার ভুল হচ্ছে। প্রথম দিন আমি এইটা ভেবেছি। দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার, মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে। তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না। অন্য বিদেশি একটা টিম, কলকাতার একটা টিম, বম্বের একটা টিম, প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে। পারছো না, এই হচ্ছে না, এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল। এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে ওনার ভরসায় যাওয়া, সেখানে উনি এইরকম করতে পারে না। আমরা যেটা দেখি যে সরার ফারুকিতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে, তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী। তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে, আমিও সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে। এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি। তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন, তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে, যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তখন আমি তাকে কোনো কিছু, যেহেতু উনি কাজের মধ্যে আছে। বাই দিস টাইম পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে, সেই রকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে। তো আমি চুপ করে থেকেছি, কিছু বলিনি, কারণ ভিন দেশে কাজ করতে গেছি, যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানের আর্টিস্টগুলো এরকম, যে কারণে খুবই চুপ করে থেকেছি, বলিনি কিছু, ওনাকেও কিছু বলিনি। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, চলে এসেছি কাজ করে, টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা, তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি, আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা দাও, পেমেন্ট দাও। রাব্বানি ভাইকে বলেছি, সাগর ভাইকে বলেছি, সেই একই চেহারা তাদের, সেই একই দরিদ্র চেহারা, তাদের কাছে টাকা নাই। হ্যাঁ, প্যান ইন্ডিয়ান মুভি, কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি, আমরা নিজেরা যে ওখানে শুনেছি, কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা, আমি বলছি কিছু তো দাও। এই সব কিছু মিলিয়ে তারা 16,000 টাকা আমাকে দিয়েছিল। তারপরে দেশে ফিরে এসেছি, ভালো কথা। আপনারা সবাই জানেন, যারা নিউজ করেন বা এটার সাথে রিলেটেড সবাই জানেন যে ডাবিংয়ের সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা। ডাবিংয়ে যে আমাকে সময় দিয়েছিল 4টায়, আমাদের এফডিসিতে ডাবিং হয়েছে দরদের, আগের দিন আমি ডাবিং এর জন্য ডেট দিয়েছি। বাই দিস টাইম অপারেশন জ্যাকপটেরও হচ্ছিল, ডাবিং হচ্ছিল, মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে, তারপরে হচ্ছে দরদের ডাবিং শুরু হবে। আমি 4টায় সময় দিয়েছে, 4টা বাজতে 10 মিনিট আগে ওখানে বসে রয়েছি। অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি, ওরা আমাকেও কিন্তু ওদের ওখানে শিডিউল নিতে চেয়েছিল। তা আমি বলেছি যে 2টা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হয় না, একই একটা ইয়েতে থাকতে হয়তো, হ্যাঁ, অ্যাক্টিং এর মধ্যে আমি ওইটা পারবো না হয়তো। এখন আমি ওখানে যে বসে আছি, না অ্যাসিস্ট্যান্ট এসছে, না ডিরেক্টর এসছে, না কেউ এসছে, আমি ওখানে বসে আছি। প্রায় 20-25 মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি যখন বসেই আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদের। আমিও চিন্তা করলাম আসলে তো বসে দিয়ে ফেলি। 1.5 ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম, ডাবিং শেষ করেও বসে আছি। 2 ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে, 2 ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আরেকজন আর্টিস্ট নিয়ে, ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো, ঠিক আছে। তো এই বিষয়গুলো, টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না। যদি তাই হতো তাহলে ওই কি বলে যেন, কষায়ের টাকা না দিয়ে আমাকে দরদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না।